জি, আপনি শুরু করুন। শুরু করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে রইল ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে সকলের পরিবার সদস্যদের সাথে নিয়ে সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। আজকে আমাদের মিটিং এর টপিক হচ্ছে কোভিড-19 ইন্ডিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন বাংলাদেশ। আজকে পুরো অনুষ্ঠানের গেস্ট স্পিকার আছেন আমাদের সাথে ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্যার, এমবিবিএস, এমএসসি, পিএইচডি, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শিফেল্ড ইউনিভার্সিটি, ইউকে। আর সাথে থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে আমি, সুমাইয়া আহমেদ জিনিয়া, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী, দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, আমি ভালো আছি, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ ল্যান্ডসেটকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি স্যার, থ্যাংক ইউ আপনাকেও শত ব্যস্ততার মাঝে আমাদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য। তো আর দেরি না করে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকছে, ভাইরাসের মিউটেশন কেন হয়? বর্তমানে করোনা ভাইরাসের নতুন বিপজ্জনক ভেরিয়েন্টগুলো কি কি? আচ্ছা, ধন্যবাদ। ভাইরাসের মিউটেশন কিন্তু একটা ন্যাচারাল একটা ফেনোমেনন। এটা ন্যাচারালি ডিএনএ ভাইরাস বলেন অথবা আরএনএ ভাইরাস বলেন, যে সমস্ত ভাইরাস রিপ্লিকেট করে, সেই রিপ্লিকেশনের সময় কোডিং এ এরর হয় এবং তার ফলে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে ভাইরাসে কিছু পরিবর্তন আসে, সিকোয়েন্সিং এ, জিন সিকোয়েন্সিং এ কিছু পরিবর্তন আসে এবং এর ফলে ভাইরাসের যে কিছু ফিচার বা ভাইরাসের যে কিছু ক্যারেক্টার এর পরিবর্তন হয়। এটা বেশি দেখা যায় আরএনএ ভাইরাসের ক্ষেত্রে, কারণ আরএনএ ভাইরাস যখন রিপ্লিকেশন হয় তখন রিপ্লিকেশন এরর কারেকশনের জন্য যে একটা এসেনশিয়াল প্রোটিন আরএনএ ভাইরাসে সেটা থাকে না। এটা সাধারণত ডিএনএ ভাইরাসে থাকে। এটা থাকে আমাদের শরীরে, হিউম্যান বডি বা ম্যামালিয়ান যে সেল, তাদেরও কিন্তু র্যান্ডম মিউটেশন হয়, কিন্তু যে মিউটেশন হওয়ার ফলে যে নতুন কোষ তৈরি হয় সেই কোষগুলো ধ্বংস হয়ে যায়। অথবা যখন এই যে মিউটেশনটা হয়, আমরা বলি ট্রান্সক্রিপশনের সময় যে মিউটেশনটা হয়, সেই মিউটেশনে যদি কোনো এরর হয়, আমাদের শরীরে যে প্রোটিন আছে, আপনারা যারা ডাক্তার তারা জানেন P53 নামে একটা প্রোটিন, সাথে আরো না বেশ কিছু প্রোটিন রয়েছে, কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রয়েছে, এগুলো এটাকে ডিটেক্ট করতে পারে এবং তখনই রিপ্লিকেশনটাকে স্টপ করতে পারে। সো আমাদের শরীরে, হিউম্যান বডিতে আপনার অ্যাবনর্মাল মিউটেশন কম হয় এবং এই অ্যাবনর্মাল মিউটেশন হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ক্যান্সার দেখা দেয়। সো এই অ্যাবনর্মাল মিউটেশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের শরীরে একটা টেকনিক বা একটা পদ্ধতি কাজ করে, একটা প্রোটিন কাজ করে। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রেও এরকম একটি প্রোটিন রয়েছে যে সবসময় চেক করে যে তাদের রিপ্লিকেশনের সময় যে এরর হয়েছে কিনা। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এই চেক প্রোটিনটা নাই, অথবা ল্যাকিংস রয়েছে। এই কারণে যেটা হয়, আরএনএ ভাইরাস, যেমন আমরা জানি যে ফ্লু ভাইরাস এবং আমাদের এখনকার যে ভাইরাস করোনা ভাইরাস, এই ভাইরাসগুলোতে যখন, এগুলো সবই কিন্তু আরএনএ ভাইরাস, এই ভাইরাসগুলোতে যখন রিপ্লিকেশন হয় তখন এরর, ট্রান্সক্রিপশনাল এরর হলেও এই ভাইরাসটা এই এররটা রিজলভ করতে পারে না। এই কারণে অনেক র্যান্ডম মিউটেশন হয়। এই র্যান্ডম মিউটেশনগুলোর ভিতরে সবগুলো যে মিউটেশন খারাপ তা না, এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মিউটেশনগুলো আমরা দেখি, মিউটেশন হয় ভাইরাসের সম্পূর্ণ জেনমেই, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু ভাইরাসের কিছু কনজার্ভ প্রোটিন রয়েছে, যেমন আপনার আমরা বলি যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ একটা এনজাইম, এটার মাধ্যমে রিপ্লিকেশনটা হয়, আরএনএ সিনথেসিস হয়। এই আরএনএ সিনথেসিসের যে জিনটা, এখানে যদি কোনো মিউটেশন হয় তাহলে আর ভাইরাস রিপ্লিকেট করতে পারে না। এই কারণে ওই ভাইরাসগুলোকে আমরা কমিউনিটি দেখি না, এই মিউটেশন ভাইরাসগুলোকে, এগুলোকে বলা হয় কনজার্ভ প্রোটিন। আর কিছু প্রোটিন রয়েছে যেমন স্পাইক প্রোটিন, এগুলো কনজার্ভ প্রোটিন না, স্পাইক প্রোটিনে পরিবর্তন আসলেও করোনা ভাইরাস কিন্তু বেঁচে থাকতে পারে। সো এই কারণে যেটা হয়, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন, এখানে যদি কোনো মিউটেশন হয়, করোনা ভাইরাসের এই মিউটেশনটার কারেকশন হয় না, এবং যে মিউটেশনগুলা, অনেকগুলা মিউটেশন হয়, ধরে নিলাম যে আমাদের শরীরে ইনফেকশন করার পরে আমাদের কোষে গিয়ে রিপ্লিকেশনের মাধ্যমে করোনা ভাইরাসটার মিউটেশন হয়েছে, ধরলাম এখানে 100টা মিউটেশন হয়েছে, 100 ধরনের করোনা ভাইরাস তৈরি হয়েছে একটা কোষের ভিতরে।
এটা হওয়া সম্ভব। কিন্তু দেখা গেল যে 100 ধরনের ভেতরে একটা কিংবা দুটো ধরনের মিউটেশন বেস্ট ফিট। কেন বেস্ট ফিট বলতেছি? তার মানে সে সংক্রমণ করার ক্ষমতা তার বেশি অন্য মিউটেশনের চেয়ে। তখন কি হয়, ওই বেস্ট ফিট ভাইরাসটা কমিউনিটিতে ছড়াতে থাকে এবং আস্তে আস্তে এটা কমিউনিটিতে ডমিনেন্ট হয়ে যায়। তখনই আমরা ডিটেক্ট করতে পারি যে একটা নিউ ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি। এখন এই নিউ ভ্যারিয়েন্টটা যে ভাইরাস নিজের থেকে করে বা আমাদের শরীর নিজের থেকে করে তা না, এগুলোকে বলা হয় র্যান্ডম মিউটেশন। আবার সব মিউটেশন যে খারাপ তা না। যে মিউটেশন গুলো অ্যানোনিমাস, মানে যে মিউটেশন গুলো শুধুমাত্র প্রোটিন তৈরি করতে পারে, সেই মিউটেশন গুলাই আসলে আমরা বলি গুরুত্বপূর্ণ মিউটেশন। আবার মিউটেশন যে সব জায়গা হলেই সেটা গুরুত্বপূর্ণ তা না। ভাইরাসের কিছু কিছু কম্পোনেন্ট রয়েছে, যেমন একটা কম্পোনেন্ট হচ্ছে স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিনের ভিতরে ছোট্ট একটা জায়গা যেটাকে আমরা বলি রিসিপ্টর বাইন্ডিং ডোমেইন। ওই রিসিপ্টর বাইন্ডিং ডোমেইনের মাধ্যমেই একটা ভাইরাস বেসিকলি আমাদের শরীরে গিয়ে আমাদের যে দেহ কোষ, সেই কোষের সাথে যে ACE2 ইনহিবিটর, ACE2 রিসিপ্টর রয়েছে, ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করে। এখন ওই রিসিপ্টর বাইন্ডিং ডোমেইনে যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা সিগনিফিক্যান্ট, কারণ ওই অংশটা, ছোট্ট একটা অংশ, স্পাইক প্রোটিনের প্রায় 1/5 একটা ছোট্ট অংশ, এই অংশটার মাধ্যমে ভাইরাস যেমন মানব কোষের সাথে অ্যাটাচ করে ইনফেকশন করে, ঠিক একইভাবে আমরা বলি রেমডিসিভির, অথবা একইভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি, অথবা একইভাবে কোনো ভ্যাকসিন, ওই যে রেমডিসিভিরটা অন্য জায়গায় যদিও কাজ করে, আমি বলবো যে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি এবং যে ভ্যাকসিন যেগুলো তৈরি করা হয়, এগুলো টার্গেট এলাকাটাই মূলত আপনার স্পাইক প্রোটিন। আর স্পাইক প্রোটিনের যে অংশটার উপরে অ্যান্টিবডি কাজ করে সেটা হইতেছে রিসিপ্টর বাইন্ডিং ডোমেইন, ওখানেই ভাইরাসকে সে নিউট্রাল করে। এর জন্য বলা হয় যে যেখানেই যত মিউটেশন হোক না কেন, সব মিউটেশন গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ মিউটেশন হচ্ছে সেগুলোই যে মিউটেশনগুলো ভাইরাসের চারিত্রিক পরিবর্তন ঘটায়। যেমন আমাদের এখন আমরা বেশ কয়েকটি মিউটেশন কিন্তু আমরা দেখেছি, আমরা নাম জানি যে মিউটেশন। তার মানে সহজ করে বললে বোঝা যায় যে মিউটেশনটা একটা স্বতঃস্ফূর্ত পদ্ধতি, এটা একটা র্যান্ডম পদ্ধতি, এবং এই মিউটেশনটা অনবরত হচ্ছে। তার ভিতরে যে ভাইরাসটা বেস্ট ফিট, সেই ভাইরাসটা কমিউনিটিতে ডমিনেন্ট হয়ে যায় এবং তখনই আমরা টেস্টের মাধ্যমে দেখতে পারি। এবং আরেকটা কথা হচ্ছে, সব মিউটেশন গুরুত্বপূর্ণ না। যেসব মিউটেশনের পরিবর্তন বা রূপান্তরের কারণে ভাইরাসের চারিত্রিক পরিবর্তন হয়, সেই মিউটেশনগুলোই গুরুত্বপূর্ণ। এর জন্য মিউটেশন নিয়ে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে মিউটেশনটা কোথায় হয়েছে, এবং এই মিউটেশনটায় ভাইরাসের, যেটাকে বলা হয় ভাইরাসের ইনফেকশন ডাইনামিক্স এবং ভিরুলেন্সে কি পরিবর্তন এসেছে। সো ওইসব জায়গায় আমরা এখন ওটার উপর বেসিস করে আমরা যে ভাইরাসগুলো খুব খারাপ মিউটেশন করে, যেমন কিছু কিছু মিউটেশনের জন্য ভাইরাস কিন্তু দ্রুত সংক্রমণ করতে পারে পূর্বের ভাইরাসের চেয়ে। কিছু কিছু মিউটেশনের জন্য ভাইরাস আবার ইমিউন স্কেপ করতে পারে, তার মানে আমাদের বডি ইমিউন সিস্টেম ওই ভাইরাসটাকে চিনে না। কিছু কিছু মিউটেশন আবার আপনার থেরাপি বা ভ্যাকসিনের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। সো এই 3 ধরনের মিউটেশন অ্যাকচুয়ালি খারাপ মিউটেশন বা গুরুত্বপূর্ণ মিউটেশন। তো এই ধরনের মিউটেশন গুলো আমরা কিন্তু দেখেছি করোনা ভাইরাসের বেশ কয়েকটি স্ট্রেনে। আমি একটা একটা করে বলি। যেমন প্রথমে সবচেয়ে যেটা আমরা দেখেছি, সবচেয়ে আলোচিত, সেটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় D614G। এই মিউটেশনটা সবচেয়ে প্রথমে দেখা গিয়েছিল গত বছর। তো ওটা নিয়ে এখন ওটাই এখন সারা পৃথিবীতে এই মিউটেশনটা রয়েছে। এই মিউটেশনের সাথে আমরা আরো কিছু মিউটেশন দেখেছি, যেমন ইউকে মিউটেশন বলি আমরা, যেটাকে বলি কেন্ট ভ্যারিয়েন্ট। আমরা আরো দেখেছি ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, আমরা দেখেছি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, এবং আমরা এই এখন যেটা দেখছি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট গুলোর নাম আসছে কোথায় ফার্স্ট ডিটেক্টেড হয়েছে তার উপরে, বাট মিউটেশন গুলো আসলে সায়েন্টিফিক নাম রয়েছে। এই সায়েন্টিফিক নামগুলো তাৎপর্য বহন করে যে এটা আসলে কোন জায়গায় কোন ক্লাস্টার মিউটেশন হয়েছে। আবার মিউটেশন সাধারণত দেখা যায় যে এই মিউটেশন গুলোতে ভাইরাসের একটা মিউটেশন হয় নাই, এখানে পলিজেনিক ক্লাস্টার মিউটেশন হয়েছে। তার মানে একটা ভাইরাসের ভিতরে 10টা 12টা 14টা মিউটেশন রয়েছে। আবার যেমন আমরা জানি ইন্ডিয়ান মিউটেশন, যেমন B1617, এই যে পার্টিকুলার মিউটেশনটাকে বলা হয় ডাবল মিউটেশন। কেন ডাবল মিউটেশন বলা হয়? এক্ষেত্রে ওই যে বললাম র্যান্ডম রিসিপ্টর বাইন্ডিং ডোমেইন, এখানে দুটো পাশাপাশি মিউটেশন ঘটেছে, এই কারণে বলা হয় ডাবল মিউটেশন। এইরকম হিসেবে কিন্তু ডাবল মিউটেশন আপনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টও ডাবল মিউটেশন, আবার ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টও ডাবল মিউটেশন, কিন্তু কেন ভ্যারিয়েন্ট আবার সিঙ্গেল মিউটেশন। সো মূলত 11টা মিউটেশন, 17টা মিউটেশন, 22টা মিউটেশন এরকম হয়েছে বিভিন্ন জায়গায়। সো ডাবল মিউটেশনটা অ্যাকচুয়ালি তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না।
অনেক সময় ডাবল মিউটেশনের চেয়ে সিঙ্গেল মিউটেশনটা বেশি খারাপ। ফর এক্সাম্পল, এখন যে বাংলাদেশে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ধরা পড়েছে, যেটাকে আমরা বলি B1 617.2, এখানে কিন্তু সিঙ্গেল মিউটেশন। এখানে সিঙ্গেল মিউটেশন, এখানে ডাবল মিউটেশনটা হয়নি। ডাবল মিউটেশনটা হয়েছে এর মূল যে মিউটেশনটা, যেটা আপনার B1 617, এই মিউটেশনটা ডাবল মিউটেশন হয়েছে, যেটা কিন্তু আসলে বেশি সংক্রামক না। বেশি সংক্রামক হচ্ছে এই যে আপনার দ্বিতীয় 0.2 যেই ভ্যারিয়েন্টটা। সো র্যান্ডমলি মিউটেশন ঘটে, মিউটেশনের চরিত্র অনেকটাই নির্ভর করে কোথায় মিউটেশন হয়েছে। সবসময় যে ডাবল মিউটেশন বা ট্রিপল মিউটেশন সিঙ্গেল মিউটেশন হচ্ছে বেশি খারাপ তাও বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল মিউটেশনও ভয়ঙ্কর হতে পারে। সো সব হিসেব মিলিয়ে বলা যায় যেটা একটা ন্যাচারাল পদ্ধতি। যত দিন যাবে মিউটেশন তত বেশি হবে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হয়েছে, অন্যান্য অনেক ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন নিয়মিত হচ্ছে, আর এখন আমরা দেখছি করোনা ভাইরাসের মিউটেশন। তো আশা করি যে এর থেকে বোঝা গেল যে মিউটেশনটা একটা ন্যাচারাল পদ্ধতি, এবং এটা আমরা আরো দেখবো ইন ফিউচার, আরো দেখবো নতুন নতুন ভ্যাকসিন আসবে, ভ্যাকসিনকে স্কেপ করে নতুন ভাইরাসের ইভলিউশন হবে, এটা আমরা দেখব। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। স্যার আমি সেকেন্ড কোয়েশ্চেন রাখছি আপনার কাছে, যে যুক্তরাজ্যে এখন কোন ভেরিয়েন্টটি ডমিনেন্ট? যুক্তরাজ্যে কি ইন্ডিয়ান ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে? ওখানে কিভাবে এই ভেরিয়েন্টের বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ। যেহেতু আমি যুক্তরাজ্যে থাকি এবং আমি মানে এই বিষয়টা দেখছি, এবং দেখা যাচ্ছে যে ইউকেতে সেকেন্ড ওয়েভ যেটা হলো, আমরা জানি যে ডিসেম্বর জানুয়ারিতে সেকেন্ড ওয়েভটা শুরু হলো। এখন আমাদের দেশে ইউকেতে সেকেন্ড ওয়েভ এখন কন্ট্রোলে, মার্চ থেকেই কন্ট্রোলে হয়ে, আসলে ফেব্রুয়ারি শেষের দিকে থেকে কন্ট্রোল হয়েছে। সো ইউকেতে কিন্তু সেকেন্ড ওয়েভটা ভয়াবহ ছিল, এবং বেশিরভাগ মানুষই ইউকেতে এই সেকেন্ড ওয়েভেই মারা গেছে। আমরা জানি যে 1,27,000 মতো মানুষ মারা গেছে, তার 2/3 মানুষই কিন্তু আপনার মারা গেছে এই সেকেন্ড ওয়েভে ইউকেতে। এবং এই সেকেন্ড ওয়েভটা ছিল রিয়েলি 3-4 গুণ বেশি মারাত্মক এবং 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 বড়। এবং এই সেকেন্ড ওয়েভের পেছনে মূল কারণই হচ্ছে একটা নতুন ভ্যারিয়েন্ট ভাইরাস, যেটাকে আমরা বলি কেন্ট ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট, মোর স্পেসিফিকলি B117, যেটা B1.117। এই ভাইরাসটার স্ট্রেনটা ইউকেতে এখন পর্যন্ত ডমিনেন্ট, এই ভাইরাসটাই রয়েছে ডমিনেন্ট। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চে আমরা বেশি ভাবে দেখেছি যে মার্চ এপ্রিল এখান থেকে দেখা গেছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ইউকেতে খুব দ্রুত গতিতে বাড়ছে। এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ভেতরে প্রথমে যেটা ধারণা করা হচ্ছিল যে B1 617, যেটা ডাবল মিউটেশন, এই ভ্যারিয়েন্টটা, কিন্তু পরবর্তী দেখা গেল যে ইউকেতে ইন্ডিয়ান যে পার্টিকুলার ভ্যারিয়েন্টটা আসলে ডমিনেন্ট হয়ে যাচ্ছে এখন, এবং ইনফ্যাক্ট এটা ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাই ইউকেতে অ্যাকচুয়ালি ডমিনেন্ট হয়ে যাবে। তার মানে এটা ইউকে যে ভ্যারিয়েন্টটা সেটাকে ছাড়িয়ে পুরা কমিউনিটিতে ছড়িয়ে পড়বে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। কারণ হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে পার্টিকুলার ভ্যারিয়েন্টটা, সেটা হচ্ছে B1 617.2। এটা কিন্তু একটা সিঙ্গেল মিউটেশন, সো কল্ড সিঙ্গেল মিউটেশন। এই পার্টিকুলার ভ্যারিয়েন্টটা এখন ইউকেতে ডমিনেন্ট। গত সপ্তাহে ছিল, ডিটেকশন হয়েছিল 2,200 টি কেস ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, আর এই সপ্তাহে সেটা বেড়ে দাঁড়িয়েছে এখন 3,400 উপরে। তার মানে এক সপ্তাহের ভিতরে 1,000 বেশি কেস শনাক্ত হয়েছে ইউকেতে। এবং ইউকেতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। ইন্টারেস্টিংলি, বোল্টন নামে একটা শহর আছে ইউকেতে, এই শহরের 50% ইনফেকশন বা সংক্রমণই হচ্ছে এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে। সো ওই এলাকাটাকে কন্টেইন করা হয়েছে যাতে এটা বেশি ছড়িয়ে না পড়তে পারে। তবে এটাই এখন সবচেয়ে বেশি সমস্যা ইউকেতে, যে ইউকেতে কিন্তু ভ্যাকসিনেশন করা হয়েছে 60% মানুষকে, প্রায় 65% মানুষকে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এবং ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 35% মানুষকে ইউকেতে। সো এখন গভর্নমেন্টের যে প্ল্যান, যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, এখন গভর্নমেন্ট চিন্তা করছে যে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ হবে এটা তো বোঝা যাচ্ছে, ইন্ডিয়ার দিকে তাকালেই বোঝা যায়, নেপালের দিকে তাকালেই বোঝা যায়। ইউকে এই ভয়াবহ একটা সমস্যা হতে পারে এটা আজ করতে পেরে এখন সবাইকে একদম, আগে যেরকম একটা বয়স ভিত্তিক ভ্যাকসিনেশনের একটা পদ্ধতি ছিল, এটা এখন বাদ দিয়ে এখন সবাইকেই ভ্যাকসিন অফার করছে। যারাই অ্যাডাল্ট তাদের সবাইকেই ভ্যাকসিন দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে এবং মেসেজ পাঠাচ্ছে একের পর এক, কারণ আমার সেকেন্ড ডোজ কমপ্লিট করার জন্য। কারণ ওরা দেখেছে গবেষণায় যে সেকেন্ড ডোজ যদি দেওয়া হয় তাহলে 80% মানুষই কিন্তু আসলে প্রোটেক্টেড ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট থেকে, অক্সফোর্ড ভ্যাকসিন অথবা ফাইজার ভ্যাকসিন যেটাই বলেন না কেন। সো ইউকেতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং এই ভ্যারিয়েন্টটাকে প্রিভেন্ট করার জন্য ইউকেতে এখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম দ্বিগুণ হারে বাড়ানো হয়েছে এবং আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে। আমি 3টা মেসেজ পেয়েছি লাস্ট 2 দিনে যে আমাকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়ার জন্য তারা এখন প্রেশার দিচ্ছে। প্রথমে তাদের প্ল্যান ছিল 12 সপ্তাহ পরে দিবে, সেটা এখন কমিয়ে 8 সপ্তাহে নিয়ে আসছে। তো সবাইকে এখন ভ্যাকসিন দেওয়ার জন্য প্ল্যান করছে। তার কারণ হচ্ছে তারা সাসপেক্ট করতেছে যে এই যে সামার আগামী এই কয়েক মাসের ভেতরে তৃতীয় ওয়েভ দেখা দিতে পারে এবং এই তৃতীয় ওয়েভ যদি আগে থেকেই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তৃতীয় ওয়েভটা হতে পারে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে। সো এটা একটা মেন সমস্যা এবং এই সমস্যাটা প্রিভেন্ট করার জন্য এখন সকল কিছু আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাট স্টিল নাও ইউকে ডমিনেন্ট ভ্যারিয়েন্টটা হচ্ছে আপনার ইউকে ভ্যারিয়েন্ট। তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের ভেতরে ইন্ডিয়া ভ্যারিয়েন্ট ডমিনেন্ট হতে পারে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ইউকে ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় 40-50% দ্রুত গতিতে বিস্তার লাভ করে। এই কারণেই ধারণা করা হচ্ছে যেটা ডমিনেন্ট হয়ে যেতে পারে। তার মানে ওই যে একটু আগে বললাম যে বেস্ট ফিট, তার মানে এই কমিউনিটিতে এখন দুটো ভাইরাসের ভেতরে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং ইউকে ভ্যারিয়েন্টের ভিতরে বেস্ট ফিট কে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে উসাইন বোল্টের কথা চিন্তা করেন, সে সবচেয়ে দ্রুত দৌড়ায়, তাহলে তো সেই বেস্ট ফিট, সেই ফাস্ট হবে, সেই চ্যাম্পিয়ন হবে। সো ইউকেতে এখন যেটা হচ্ছে দুটো ভাইরাসের ভেতরে সংক্রমণের একটা পাল্লা লেগেছে, একটা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্ট দিয়ে আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে। সো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেহেতু 40-50% দ্রুত গতিতে বিস্তার লাভ করে, সো উসাইন বোল্টের মতো সে দ্রুত গতিতে ছড়াবে। এটাকেই বলা হয় যে কমিউনিটিতে সে বেস্ট ফিট। এখন ইউকে ভ্যারিয়েন্টের চেয়ে এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বেস্ট ফিট ভাইরাস। এই কারণে বলা হচ্ছে যে আগামী তৃতীয় ওয়েভটা আমরা কিন্তু এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়েই আসলে দেখতে পারি। আচ্ছা, ইউকেতে এখন হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ডমিনেন্ট হওয়ার আশা করছে, তো সেজন্য হচ্ছে সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে। এটা আসলেই খুবই কার্যকরী উদ্যোগ। তো এখন আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তো বাংলাদেশে স্যার কি কি ভেরিয়েন্ট রয়েছে ভাইরাসের? বাংলাদেশে আর তো ভ্যারিয়েন্ট, হ্যাঁ, করোনা ভাইরাসের হ্যাঁ, এসব ভেরিয়েন্ট কিভাবে বাংলাদেশে করোনা তৃতীয় ঢেউয়ে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, বাংলাদেশে যে ভ্যারিয়েন্ট গুলো রয়েছে তো আমরা জানি বাংলাদেশে তো আসলে ভ্যারিয়েন্ট সার্ভেইলেন্সটা অনেক কম। মানে একদম সঠিক এস্টিমেশন করা খুব কঠিন হয়ে যায়। আইসিডিডিআরবি রিপোর্ট এবং চাইল্ড হেলথ অর্গানাইজেশন রিসার্চ ফাউন্ডেশন এদের যে রিপোর্ট এবং আইডিসিআর এর যে রিপোর্ট, সবকিছু মিলিয়ে যেটা বোঝা যায় যে বাংলাদেশে অ্যাকচুয়ালি বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। যেমন ইউকে ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা হয়তো এখন আর ডমিনেন্ট নাও থাকতে পারে। মাঝখানে আবার মনে হয়েছিল যে সম্ভবত সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা ডমিনেন্ট হয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু রিপোর্টে দেখা গেছে যে প্রায় 80-85% পর্যন্ত ভ্যারিয়েন্টটা আসলে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। আবার এখন নতুন করে যে ভ্যারিয়েন্ট গুলো ডিটেক্ট হচ্ছে, আমরা জানি ঢাকাতে এবং যশোর, বেনাপোল এবং যে বর্ডার এলাকাগুলোতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আসলে আপনার আপনার ডিটেক্টেড হয়েছে। আমরা স্পষ্টভাবে এখনো বলতে পারছি না যে এই ভ্যারিয়েন্টটা কোন ভ্যারিয়েন্টটা কমিউনিটিতে ডমিনেন্ট হয়ে গেছে। তবে যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা সংক্রমণ করার ক্যাপাসিটি অনেক বেশি, আমরা যেহেতু 3 দিক দিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার রয়েছে
এবং যদিও গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে, সেটা হলো বর্ডার ক্লোজ করে দিয়েছে ইন্ডিয়ার সাথে, এতে করে হয়তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা সরাসরি এত সহজে আর ঢুকতে পারবে না, এখন একটা মনিটরিং এর ভিতরে রয়েছে। কিন্তু তার আগে মানুষ যদি ঢুকে পড়ে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে, বন্ধের আগে, আপনার 5ই মেতে সম্ভবত বর্ডার ক্লোজ করা হয়েছে, তো তার আগে যদি কেউ ঢুকে পড়ে এবং ওই ভাইরাসগুলো ক্লাস্টার আকারে বাড়ে, ফর এক্সাম্পল যদি একজন বা দুইজন মানুষও ধরেন যশোর এলাকায় ঢুকে পড়লো, তো যশোরে যে রোগগুলো হবে আস্তে আস্তে ওটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে হতে থাকবে, কিন্তু এটা আমরা জানবো না, কারণ আমাদের টেস্টিং ক্যাপাসিটি ওরকম না। হঠাৎ করে ওইখানে যখন অনেকেই আক্রান্ত হবে, তো যশোর থেকে যারা মাইগ্রেট করবে অন্যান্য জায়গায় মুভমেন্ট করবে বা ট্রান্সপোর্টেশনে তারা এক জায়গা থেকে আরেক জেলায় যাবে, তখন তারা যদি ইনফেক্টেড হয় সেটা ছড়িয়ে পড়বে। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একটা বেস্ট ফিট ভাইরাস, এই কারণে কি হবে, সে আরো দ্রুত গতিতে ছড়াবে এবং বাংলাদেশে যে এক্সিস্টিং ডমিনেন্ট আপনার মিউটেশন গুলো রয়েছে তাকে ছাড়িয়ে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ডমিনেন্ট হবে। তো দেখা যায় যে 2-3 মাসের ভেতরে বিভিন্ন জায়গায় ক্লাস্টার আকারে এই মিউটেশন গুলো ছড়িয়ে পড়ে। তখন হঠাৎ করে আমরা দেখি যে সংক্রমণ প্রচন্ড ভাবে বাড়ছে, হঠাৎ করে দ্রুততার সাথে বাড়ছে। এই জিনিসগুলো দেখা যায় যে হঠাৎ করেই বাড়ে এবং দেখা যায় যে 1 মাসের ভেতরেই হাজার হাজার প্রতিদিন বাড়ছে, এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি হয়। এই জিনিসটা আমরা এখনো দেখছি না বাংলাদেশে। এখনো আসার কথা হচ্ছে যে সংক্রমণটা কম এবং এখন অনেকটা কন্ট্রোলের ভিতরে রয়েছে। তার কারণ হচ্ছে যে ঢিলে ঢালা হোক আর যাই হোক, অ্যাটলিস্ট বিভিন্ন রকমের লকডাউন বলেন বা বিভিন্ন রকমের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বলেন, সংক্রমণের যে বিস্তার এটা বাধাগ্রস্ত হচ্ছে। মানে ভাইরাস ন্যাচারালি আর ছড়াতে পারছে না, তার কারণ হচ্ছে সামহাও মানুষকে প্রিভেন্ট করা হচ্ছে। আমরা দেখছি মানুষের মুভমেন্ট, বাট ওভারঅল মানুষের ভিতরে মুভমেন্টটা কিছুটা হলেও রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এই কারণে সংক্রমণটা কমছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লাস্টার আকারে যখন এলাকা ভিত্তিক ক্লাস্টার আকারে বাড়ে, যেমন 10টা এলাকাতে হাই রিস্ক জোনে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা যদি বাড়তে থাকে, 1-2 মাস পরে এই ক্লাস্টারগুলো যখন বড় হবে তখন এটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে একটা সাডেন রাইজ সারা বাংলাদেশ জুড়ে। সেটা কবে হবে এটা বলা আসলে কঠিন, আমি বলতে পারি না ওইভাবে। আমার যেটুকু বলা সেটা আমি আন্দাজ, অনুমান নির্ভর বলতে পারি। তো অনুমান নির্ভর করে বলার জন্য যে লিমিটেড ডেটাও দরকার সেটাও আমার কাছে এখন নেই। সো আমি যেমন মার্চের সময় বলতে পেরেছিলাম, মার্চের প্রথম থেকেই আমি অনেক জায়গায় লেখালেখি করেছি, টক শোতে বলেছি যে ব্যবস্থা এখন নিতে হবে, রোগ বাড়ছে। এখন পর্যন্ত সেরকম পজিশন আসে নাই যাতে আমি বলতে পারি যে হঠাৎ করে আবার একটা বৃদ্ধি হবে। আমার মনে আছে বাংলাদেশে এপ্রিলের 5 তারিখ থেকে লকডাউন দেওয়া শুরু হলো, যেটাকে বলা হচ্ছিল স্ট্রিক্ট লকডাউন। আমরা কথা বলা শুরু করেছিলাম, লেখালেখি শুরু করেছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই, কারণ তখনই সবাই বুঝতে পারছিল যে ব্যাপার একটা ঘটবে। এবং আমি কিন্তু ওই সময় খুব জোর গলায় বলেছিলাম যে যদি স্ট্রিক্ট লকডাউন দেওয়া হয় তাহলে 2 সপ্তাহের ভেতরেই কিন্তু সংক্রমণ অনেকটা কমে আসে। এটা আমরা দেখেছি, আমি দেখেছি ইউকেতে। ঠিক সেম জিনিসটা কিন্তু আমি দেখলাম বাংলাদেশে লকডাউন দেওয়ার পরেই আপনার মার্চের শেষ থেকেই কিন্তু প্রজ্ঞাপন শুরু হলো, বিভিন্ন রকমের 18 দফা প্রজ্ঞাপন বা ডাইরেক্টিভস। তারপরে 5 তারিখে লকডাউন, তারপরে এটা বৃদ্ধি করা হলো। যেভাবেই হোক, ঢিলে ঢালা হোক, যেভাবেই হোক, এতে ট্রান্সমিশন ব্রেকডাউন হয়েছে এবং সংক্রমণ কমেছে। আমরা এখন দেখছি একটা ভালো পজিশন, কিন্তু এই ভালো পজিশন আবার কখন খারাপ হবে ঠিক এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমার কাছে ন্যূনতম ডেটা নেই। ম্যাথমেটিক্যাল যে মডেলিং যেগুলো করেছে, যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট না, সো যারা এক্সপার্ট, যারা ঢাকা ইউনিভার্সিটির বলেন অথবা ঢাকা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনের মাধ্যমে অক্সফোর্ড অথবা ইউকের কয়েকটা ইনস্টিটিউশন যে একটা ফোরকাস্ট করেছে, তারা বলছে যে বাংলাদেশে জুনের দিকে অথবা জুলাইয়ের দিকে তৃতীয় ওয়েভ হতে পারে যদি মিটিগেশন ব্যবস্থা না নেওয়া হয়। বাংলাদেশে যেটা চলছে এখন, মিটিগেশন মেজার চলছে, একটা লকডাউন চলছে, কিন্তু আমার মনে হয় যে আরো সিস্টেমেটিক ওয়েতে যদি স্ট্র্যাটেজিক্যালি মিটিগেশন মেজার গুলো নেওয়া হয়, লকডাউন দিয়ে তার মাসের পর মাস রাখা যাবে না।
ইনফ্যাক্ট আমি এখন মনে করি যে এখন যে অবস্থাটা, এখন লকডাউন শিথিল করে নতুন পদ্ধতি ইমপ্লিমেন্ট করা দরকার। এখন আর লকডাউন এইভাবে দিলে যখন আবার লকডাউনের প্রয়োজন হবে মানুষ লকডাউন মানবে না। সো এটাকে বলা হয় যে এক্সজশন, মানুষ এক্সস্টেড হয়ে যাবে, তখন আর মানুষ লকডাউনও মানবে না। সো আমি মনে করি যে এখন যে পজিশন, এটা আস্তে আস্তে এখন লকডাউন শিথিল করে স্ট্র্যাটেজিক ভাবে কিছু মিটিগেশন মেজার নেওয়া দরকার। অনেকে এটাকে বলে স্মার্ট লকডাউন বলুন অথবা স্মার্ট মিটিগেশন মেজার বলুন। সো ম্যাথমেটিক্যাল মডেল অনুযায়ী বাংলাদেশে একটা ওয়েভ আসতে পারে, যেটা তৃতীয় ওয়েভ হতে পারে, সেটা জুন জুলাইতে। বাট এটা কমপ্লিটলি আমার কথা না, এটা অন্যান্য সায়েন্টিস্টদের কথা। আর আমার কথা অনুমান নির্ভর হতে পারে, কিন্তু স্টিল এই অনুমানের জন্য আমার কোনো নির্দিষ্ট ডেটা নেই। আমি দুটো জিনিসের উপর দেখি, একটা হচ্ছে যে বৃদ্ধির হার, সংক্রমণের হার এবং রিপ্রোডাকশন নাম্বার, এই দুটোই এখন কন্ট্রোলের ভিতর রয়েছে। সো এটার থেকে বোঝা যাবে না বা বলা যাবে না যে কখন বাড়বে। সামান্য এক সপ্তাহের ডেটা যদি বৃদ্ধি দেখি তাহলে হয়তো বলতে পারবো যে এখন সমস্যাটা কি। বাংলাদেশের অবস্থাটা এখন প্রিডিক্ট করা একটু কঠিন আমার পক্ষে, বাট এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা প্রিডিক্ট করেছেন যে জুন জুলাইয়ের দিকে হতে পারে। তবে আমি যেটা মনে করি সেটা আমি আবারও বলি যে তৃতীয় ওয়েভটা যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে হয় তাহলে এর কনসিকুয়েন্স হবে ভয়াবহ। কারণ এই কনসিকুয়েন্স আমরা নেপালে যেটা দেখেছি বা ইন্ডিয়াতে যেটা দেখেছি সেটাই দেখবো বাংলাদেশে যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। সো আমার যেটা কথা হচ্ছে যে তৃতীয় ওয়েভটা যদি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে না হয় তার জন্য এলাকা ভিত্তিক মিউটেশন সার্ভাইলেন্সটা ব্যাপকভাবে বাড়ানো দরকার। যেসব জায়গায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ডমিনেন্ট হয়ে গেছে ওইসব এলাকাগুলো থেকে রাজধানী এলাকা, আরবান এলাকা এবং অন্যান্য এলাকাগুলোকে মানে বলা হয় যে কন্টেইন করে রাখা, যাতে ওই জায়গা থেকে মানুষ নাও আসতে পারে, আবার ওই জায়গায় কোনো মানুষ নাও যেতে পারে। এরকম ভাবে একটা পদ্ধতির মাধ্যমে আগামী 2-3 মাস মেনটেন করতে পারলে আমার মনে হয় যে তৃতীয় ওয়েভ ঠেকানো সম্ভব। তবে তৃতীয় ওয়েভ হতে পারে। ধন্যবাদ। স্যার, ইউকে ভেরিয়েন্ট থেকে তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুবই শক্তিশালী। বাংলাদেশে যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিস্তার করে তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিস্তার রোধে বাংলাদেশে কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে? ওই যে বললাম, একটা তো গভর্নমেন্ট অলরেডি একটা ব্যবস্থা নিয়েছে যে বর্ডার ক্লোজ করেছে, যে অ্যাক্সেসটা বন্ধ করে দিয়েছে। আর যে এলাকায় বিভিন্ন জায়গায় আমরা জানি যে বর্ডার এলাকাগুলোতে সবচেয়ে বেশি সম্ভাবনা, কারণ ওখান থেকে আসছে। আমরা কিন্তু কয়েকটা ডেটা দেখেছি যে বর্ডার এলাকায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট গুলো শনাক্ত হয়েছে। তো ওই সব জায়গায় আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট গুলোকে সার্ভাইলেন্সের মাধ্যমে ডিটেক্ট করা যায় অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ওখানে রয়েছে এবং ওই ভ্যারিয়েন্ট গুলা কিভাবে বাড়ছে এবং ওই জেলাগুলোর সাথে কানেক্টেড জেলায় ছড়াচ্ছে কিনা, ওই জেলাগুলোর সাথে অন্যান্য রিমোট অঞ্চলগুলোতে ছড়াচ্ছে কিনা, এগুলো হিসাব করলে বোঝা যাবে যে কিভাবে আসলে ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে বাংলাদেশে, এবং সেইটা বুঝে ওই যে ছড়ানোর যে টেকনিক ওটাকে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এটা হতে পারে যে ইন্টার ডিস্ট্রিক্ট চলাচল বন্ধ করা, কমপ্লিটলি এক জেলা থেকে আরেক জেলায় মুভমেন্ট স্টপ করা, এসেনশিয়াল মুভমেন্ট ছাড়া। এভাবে যদি রাখা যায় তাহলে আমরা জানি যে এই ভাইরাসগুলো যে ভ্যারিয়েন্টে হোক, এই ভাইরাসগুলো 2 সপ্তাহের ভিতরে আপনি ধ্বংস হয়ে যায়। এগুলো সেলফ লিমিটিং ভাইরাস। সো হাইপোথেটিক্যালি আমরা যদি ধরি যে যশোর এলাকায়, হাইপোথেটিক্যালি আমি বলছি যে যশোর এলাকায় সবাই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত এবং যশোর থেকে তার পাশাপাশি 3-4টি জেলায় এখন পর্যন্ত ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নাই অথবা খুবই নগণ্য, তো তখন এই যশোর এলাকাটাকে কমপ্লিটলি আইসোলেট করে ফেলতে হয় এবং অন্যান্য যে এলাকাগুলোতে 2-1টি ধরা পড়েছে সেখানে মনিটরিং ব্যবস্থা করতে হয়। যশোর নিয়ে আর তখন চিন্তা করার কোনো প্রয়োজন নাই, যশোরটাকে শুধু আটকে রাখা হয়। কারণ ফ্যাটালিটি সব যে কোনো ভ্যারিয়েন্টে একই রকম। এমন না যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে বেশি মানুষ মারা যাবে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে মানুষ বেশি সংক্রমিত হবে। সো দেখা গেল যে যশোরে যদি আমরা 3 সপ্তাহ কন্টেইন করে রাখতে পারি, 3 সপ্তাহের ভিতরে ওইখানকার যারা আক্রান্ত হয়েছিল তারা আবার সুস্থ হয়ে যাবে এবং ওইখানকার ভাইরাসগুলো আপনি ধ্বংস হয়ে যাবে, যেহেতু আমরা এটাকে বলি সেলফ লিমিটিং ডিজিজ, ধ্বংস হয়ে যাবে। সো 3 সপ্তাহ যদি আমরা এই কন্টেইনমেন্টটা করতে পারি তাহলে অন্য এলাকাগুলোতে আর ভাইরাস ছড়াতে পারবে না, মানে এই
স্পেসিফিক ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। ঠিক এই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে, যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার ক্লোজ, তাহলে দেশের ভিতরে যখন ছড়ায় এটা বন্ধ করার জন্য এই পদ্ধতি। তবে সত্যি কথা কি, এটা ইম্পসিবল। এটা ইম্পসিবল কেন? কারণ ইউকেও কখনোই পারে নাই তাদের ভ্যারিয়েন্ট কন্টেইন করতে। তারা যখন প্রথম কেন ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট ডিটেক্ট করলো, এটা মাস দেড়েকের ভিতরে, 2 মাসের ভিতরে সারা ইউকেতে ছড়িয়ে পড়লো, এবং ইউকেতে এখন 90% মানুষই এই কেন ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত। সো এটা অলমোস্ট ইম্পসিবল টু কন্টেইন এই ভ্যারিয়েন্ট। তবে মনিটরিং এর ভিতরে রাখলে যেটা সুবিধা হয়, বেশ কিছু মিটিগেশন মেজার নেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক যে প্ল্যানিং, এটা করতে সুবিধা হয়। যেমন আমি বললাম, এতে কি হয়, সংক্রমণের গতিটা সহনীয় পর্যায়ে থাকে, যাতে করে যেহেতু 10% হসপিটালে ভর্তির প্রয়োজন হয়, যেহেতু বেশি আক্রান্ত হয়ে গেলে 10% একই সময় অনেক নাম্বারে পরিণত হয়। সো হসপিটাল কি করে, হসপিটাল ব্রেকডাউন হয়ে যায়, হসপিটাল আর ক্যাপাসিটি থাকে না। আমরা যেটা ইন্ডিয়াতে দেখেছি যে হসপিটালে রোগী ভর্তি করতে পারছে না। বাংলাদেশে ঢাকায় প্রায় এরকম অবস্থা হয়ে গেছিল, তাই না? সব আইসিইউ ভর্তি হয়ে গেছিল, হসপিটাল ভর্তি হয়ে গেছিল, এখন যেরকম খালি। সো আমরা জানি যে আমরা কতজন রোগী একদিনে নিতে পারবো, এবং কতজন সংক্রমিত হলে তার 10% রোগী হসপিটালে আসে। এই হিসেবটাকে যদি মেনটেন করা যায়, এই হিসেবটা মেনটেন করার জন্যই আসলে এই যে মনিটরিং, মিটিগেশন মেজার, তারপরে ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্স, এইসব জিনিসগুলো করা হয়। তাতে কি হয়, স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং এ অনেক সুবিধা হয়। ভার্চুয়ালি ইট ইজ ইম্পসিবল টু আইসোলেট আপনার যে ভ্যারিয়েন্ট ইন এ পার্টিকুলার প্লেস, এটা সম্ভব না। তারপরেও এই পদ্ধতিটা আমার মনে হয় যে করলে উপকার হয়, কারণ আমি দেখেছি এটা মূলত হসপিটাল ওভারওয়েলমিং থেকে প্রিভেন্ট করে, হসপিটাল স্যাচুরেশন থেকে প্রিভেন্ট করে। আমরা আক্রান্ত হতে দিব সবাইকেই, বাট যেটা করা হয় সেটা হচ্ছে স্লোলি আক্রান্ত হবে, তার মানে ধীরে ধীরে আক্রান্ত হবে। এতে করে কি হবে, হসপিটাল অ্যাকোমোডেট করতে পারবে যাদের হসপিটালের ট্রিটমেন্টের প্রয়োজন। এইভাবে এইটাই করা যায়। স্টপ বা প্রিভেন্ট বা কমপ্লিটলি স্টপ করা, ইট ইজ ইম্পসিবল এই মুহূর্তে এই ভাইরাসের ক্ষেত্রে। ধন্যবাদ। জি স্যার। স্যার, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি ভ্যাকসিন রেজিস্ট্যান্ট? কোভিশিল্ড ভ্যাকসিন কি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে? হ্যাঁ, তো একদম রিসেন্ট যে নিউজটা পাবলিক হেলথ ইংল্যান্ড হয়তো কালকে কিংবা 2-1 দিন আগে প্রকাশ করেছে, তারা দেখেছে, যেহেতু আমি বললাম যে ইউকেতে এখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে খুব বেশি গবেষণা হচ্ছে, এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেহেতু ইউকেতে ছড়িয়ে পড়ছে, সো ইউকের গভর্নমেন্ট খুবই কনসার্ন যে তাদের যে ভ্যাকসিন, অক্সফোর্ড আর কোভিশিল্ড ভ্যাকসিন তো একই, সো এই অক্সফোর্ডের ভ্যাকসিন কি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে কাজ করে কিনা। সো রিসেন্ট রিপোর্ট হচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিন অথবা কোভিশিল্ড যেটাই বলেন, এই ভ্যাকসিনটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের এগেনস্টে, পার্টিকুলারলি B1.617.2 এই ভ্যারিয়েন্ট যেটা বাংলাদেশে পাওয়া গেছে, এই ভ্যারিয়েন্টটার এগেনস্টে 80% কার্যকরী। তার মানে তাদের ভ্যাকসিন এখন সম্পূর্ণভাবেই কার্যকরী অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। ফাইজারের ভ্যাকসিনও দেখা গেছে কার্যকরী, এবং আশা করা যাচ্ছে অন্যান্য ভ্যাকসিনগুলো এই B1.617.2 এই ভ্যারিয়েন্টটা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটার এগেনস্টে এখন কার্যকরী। কিন্তু বুঝতে হবে ইন্ডিয়ায় কিন্তু আরো কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে। সো বাংলাদেশে এখন এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখন পর্যন্ত অক্সফোর্ড ভ্যাকসিন যথেষ্ট ভালো কার্যকরী, 80% কার্যকরী, মানে যথেষ্ট। তবে এই কার্যকারিতা আসবে তখনই যখন 2টো ডোজ দেওয়া হবে। সিঙ্গেল ডোজের কার্যকারিতা স্পেসিফিক্যালি কতটুকু আমার জানা নেই, তবে 2টো ডোজ দেওয়ার পরেই তাদের কার্যকারিতা 80%, ঠিক অন্য ভ্যারিয়েন্টে যেরকম তাই। ধন্যবাদ। স্যার, বাংলাদেশে তো প্রায় 14 লক্ষ মানুষের কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক্ষেত্রে কি অন্য কোনো ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ দেয়া যাবে? অন্য কোনো ভ্যাকসিন বলতে অনেকগুলো ভ্যাকসিন রয়েছে, যেমন আমাদের বাংলাদেশে প্রথম ডোজটি দেওয়া হয়েছে কোভিশিল্ড, এবং আমরা জানি যেহেতু সেরাম থেকে আমাদের ভ্যাকসিন আমদানি করার জন্য অলরেডি গভর্নমেন্ট কিনে রেখেছে, কিন্তু সেরাম দিতে পারছে না গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের আপনার যেহেতু এটা ব্যান করে রেখেছে যে কোনো ধরনের এক্সপোর্ট। সো বাংলাদেশে 14-15 লক্ষ লোক যারা প্রথম ডোজ পেয়েছে কিন্তু সেকেন্ড ডোজ পাচ্ছে না, তাদেরকে কি সেকেন্ড ডোজ দেওয়া যাবে, অন্য ভ্যাকসিন দিয়ে কি দেওয়া যাবে না। এ ধরনের গবেষণা হচ্ছে ইউকেতে এবং স্পেনে এবং আরো বেশ কয়েকটা দেশে এই ধরনের গবেষণা হচ্ছে। তারা যেটা গবেষণা করছে যে প্রথম ডোজ যদি
ইউকে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজটা যদি যে কোনো ধরনের এমআরএনএ যেমন ফাইজারের অথবা মডার্নার ভ্যাকসিন দেওয়া হয় অথবা ভাইস ভার্সা, তার মানে প্রথম ডোজ যদি এমআরএনএ ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় বা ফাইজারের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, দ্বিতীয় ডোজটা যদি অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে কি হবে? তো আমরা কিছু রেজাল্ট এখন জেনেছি স্পেনের এবং ইউরোপিয়ানের আরো কয়েকটি দেশ এবং ইউকের গবেষণা থেকে। আমরা যেটা জানি যে এখন এই দুটো ডোজ যদি 28 দিন ডিফারেন্সে দেওয়া হয়, তার মানে 1 মাস ডিফারেন্সে দেওয়া হয়, তাহলে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়নি। তার মানে সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট পরিলক্ষিত হয়নি যদি আমরা এই মিক্স ম্যাচ দেই দুই ধরনের। ওরা যেটাকে বলে যে হেটারোলোগাস ভ্যাকসিনেশন, তার মানে দুই কোম্পানির দুটো ভ্যাকসিন প্রাইম এন্ড বুস্টার ডোজে দেওয়া যাবে কি যাবে না, এটা হচ্ছে কথা। তো এটার অ্যান্সার হচ্ছে যে যেহেতু ট্রায়াল হচ্ছে, ট্রায়াল থেকে যতটুকু জানা গেল যে দেওয়া যাবে, কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে না। অ্যাডভার্স ইফেক্ট বলতে বলছি যে নতুন ধরনের কোনো সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট হবে না। কিন্তু দেওয়া এই দুটো ডোজ যদি দুটো কোম্পানির ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তাহলে ইফেক্টিভ কতটুকু হবে, তার মানে এফিকেসি কতটুকু হবে, এই ডেটাটা আমরা এখনো ক্লিয়ারলি জানি না। এটা আমরা জানবো জুলাইয়ের দিকে। সো ইট ইজ সেফ, প্রথম কথা ইট ইজ সেফ, বাট ইট ইজ ইফেক্টিভ কিনা আমরা জানি না। সাইন্টিফিক্যালি ধারণা করা হচ্ছে যে ইট কুড বি মোর ইফেক্টিভ দেন হোমোজেনিয়াস ভ্যাকসিনেশন, তার মানে একই কোম্পানির দুটো ডোজ। সো ডেটা যেহেতু আমাদের হাতে এখন নেই, তার মানে এভিডেন্স নেই, এটা দিয়ে বলা যাবে না যে কতটুকু ইফেক্টিভ হবে। শুধুমাত্র এতটুকু এখন বলা যাচ্ছে এভিডেন্সের উপর বেসিস করে যে ইট ইজ সেফ। এখন বাংলাদেশে যে ভ্যাকসিনটা আসছে, ভ্যাকসিনগুলো হচ্ছে চাইনিজ ভ্যাকসিন আসছে সিনোফার্মের, আর ফাইজারের 1 লক্ষ ভ্যাকসিন আসছে। আর সিনোফার্মের সম্ভবত আমরা সব মিলিয়ে 9 থেকে 10 লক্ষ ভ্যাকসিন আগামী কয়েক মাসের ভিতর পাবো। একটা তো পেয়ে গেছি 5 লক্ষ ভ্যাকসিন, আরো 4-5 লক্ষ আসবে আগামী মাসে অথবা সামনে। এবং গভর্নমেন্ট কিন্তু প্রায় 1-1.5 কোটি ভ্যাকসিন কেনার একটা প্ল্যান করেছে, চাইনিজ এই কোম্পানি এবং রাশিয়ার ভ্যাকসিন। কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে যারা অক্সফোর্ডের ভ্যাকসিন পেয়েছে প্রথম ডোজ, তাদের কি আমরা সিনোফার্মের ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দিতে পারবো? এই অ্যান্সারটা হচ্ছে যে পারবো না। আমি যতদূর জানি যে এতদিন এখন পর্যন্ত কোনো গবেষণা হয়নি যেখানে দেখা গিয়েছে যে প্রথম ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন এবং দ্বিতীয় ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়াতে, দুটো কিন্তু তখন হবে হেটারোলোগাস, দুই কোম্পানি দুই ধরনের ভ্যাকসিন, সেক্ষেত্রে কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে কিনা, মানে সেফটি প্রোফাইল কি, এটা আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। চায়না এই পর্যন্ত এই ধরনের কোনো গবেষণা করেনি। এবং যেহেতু চাইনিজ ভ্যাকসিনটা ইউরোপ এবং আমেরিকাতে অ্যাভেলেবেল না, মাত্র WHO এদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে, অ্যাভেলেবেল না, সো ওয়েস্টার্ন কান্ট্রিগুলাও এ ধরনের কোনো রিসার্চ এখনো করে নাই। সো যেটা হচ্ছে আমরা এটা জানতে পাচ্ছি না। এখন যেটা করা যায় যে এটা নিয়ে একটা গবেষণা করা যায়, ট্রায়াল করা যায় যে অক্সফোর্ড ভ্যাকসিন এবং সিনোফার্ম ভ্যাকসিন প্রথম ডোজ একটা দিয়ে সেকেন্ড ডোজ আর একটা দিয়ে দিলে কি হয়, এটা দেখার জন্য যে পরিমাণ ভ্যাকসিন দরকার বাংলাদেশে তো তার নেই। সো সোজা যেটা অ্যান্সার যে অক্সফোর্ড ভ্যাকসিন এবং এমআরএনএ ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে এবং চলছে, তাতে এই দুটো ভ্যাকসিন 28 দিন ডিফারেন্সে দিলে অথবা 48 দিন ডিফারেন্সে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার এরা সেফ। কিন্তু যদি অক্সফোর্ড ভ্যাকসিন বা কোভিশিল্ড ভ্যাকসিনের সাথে চাইনিজ কোনো ভ্যাকসিন, যেটা কিল্ড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, চাইনিজ ভ্যাকসিনটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন, এই ভ্যাকসিন দেওয়া যায় দুই ডোজে, সেক্ষেত্রে কি হবে এর কোনো ডেটা নাই। সো আমার সহজ অ্যান্সার হচ্ছে দেওয়া যাবে না। তার মানে কোভিশিল্ড ভ্যাকসিনের সাথে সেকেন্ড ডোজ হিসেবে চাইনিজ ভ্যাকসিন দেওয়া যাবে না, তবে ফাইজারের ভ্যাকসিন দেওয়া গেলেও যেতে পারে, কারণ এটা সেফ প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, যাদের প্রায় সময় হাই ব্লাড প্রেশার থাকে বা বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, হার্টের পেশেন্ট, ডায়াবেটিক্সের পেশেন্ট, তারা কি ভ্যাকসিন নিতে পারবে কিনা? তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে ভ্যাকসিন দেওয়ার পর? সাইড এফেক্ট আছে কিনা? না, যাদের হার্টের সমস্যা, ডায়াবেটিস, অ্যাজমা, বিভিন্ন রকমের অসুখ রয়েছে, রক্ত বাধাজনিত অসুখ ছাড়া, তার মানে ব্লাড ক্লট রিলেটেড কোনো ডিজিজ ছাড়া যে কোনো রকমের অসুখেই
এই ভ্যাকসিন ইন্ডিকেটেড, তার মানে ভ্যাকসিন দেওয়া যাবে। কোভিশিল্ড ভ্যাকসিনের কথা আমি বলছি, যেহেতু অক্সফোর্ডের ভ্যাকসিন বা কোভিশিল্ড ভ্যাকসিনে ব্লাড ক্লট জনিত সমস্যার কিছু রিপোর্ট এসেছে রেয়ার কেসে, ভেরি রেয়ারলি, এবং সেক্ষেত্রে তারা দেখতে পেয়েছে যে বেশ কিছু রেয়ার কন্ডিশনে অক্সফোর্ড ভ্যাকসিনে ব্লাড ক্লট হতে পারে, এবং সেটা হতে পারে 10 লক্ষে একজনের, 5 লক্ষ থেকে 10 লক্ষর ভেতরে একজনের, যেটাকে বলা হয় সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস। আমাদের মস্তিষ্কে যে ভেনাস সাইনাসটা রয়েছে তার ভেতরে ব্লাড ক্লটের কিছু ইভেন্ট ইউরোপে পাওয়া গেছে, এবং ওই বেসিসে বলা হচ্ছে যে যাদের পূর্বে কোনো ব্লাড ক্লট রিলেটেড কোনো ডিজিজ হয়েছে, যেমন তার ডিপ ভেন থ্রোম্বোসিস ছিল, প্রথমে পালমোনারি থ্রোম্বোসিস হয়েছিল পূর্বে, তারপরে তার স্ট্রোক হয়েছিল ক্লটের কারণে, তারপরে কেউ ওয়ারফারিনের ওপরে রয়েছে, তার মানে হার্ট যেমন ধরেন ভালভ ট্রান্সপ্লান্ট করা হয়েছে একজন পেশেন্টের, সে ওয়ারফারিন নিচ্ছে অথবা হেপারিন নিচ্ছে। সো ব্লাড থিনার জাতীয় ওষুধ, আমি বলতেছি না যে যে স্ট্যাটিনস জাতীয় ওষুধ অথবা অ্যাট্রোভাস্টাটিন জাতীয় ওষুধ, আমি সেটা বলছি না, আমি বলছি যে হেপারিন জাতীয় যে ওষুধগুলো, অথবা লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা ওয়ারফারিন, এই ওষুধগুলো যারা সেবন করছে বা নিচ্ছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ব্লাড ক্লটিং এর, যেমন কারো মা, কারো বাবা, খুব ফার্স্ট জেনারেশন যে রিলেটিভস, তাদের কারো হয়তো দেখা গেছে যে তাদের ফ্যামিলির হিস্ট্রি রয়েছে ব্লাড ক্লটিং এর, তাদের ক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নেওয়া যাবে না। এটা হচ্ছে এখন সেফটির জন্য, যে ব্লাড ক্লট হতে পারে। বাট অন্যান্য সকল কন্ডিশন, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, সবাই নিতে পারবে, তবে সবকিছুই কন্ট্রোলে থাকতে হবে। যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা যদি তার আনকন্ট্রোল থাকে, তার ব্লাড সুগার লেভেল যদি সবসময় 10-এর উপরে থাকে, তাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করে তারপরে ভ্যাকসিন নিতে হবে। কারো যদি স্ট্রোক হয়েছে 2-1 দিন আগে, সে স্ট্রোকের অথবা স্ট্রোক হয়েছে ভেরি রিসেন্টলি, তার জন্য তো ভ্যাকসিন না। কেউ যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে মাত্র মুক্ত হয়েছে, তার জন্য তখন তার ভ্যাকসিন না। তবে যে কোনো কোমরবিড পেশেন্ট, এক্সক্লুডিং যে কন্ডিশনগুলো আমি বললাম, ব্লাড ক্লট রিলেটেড কন্ডিশন, এগুলো ছাড়া যে কোনো কোমরবিড পেশেন্টের জন্য আসলে ভ্যাকসিনটা এখন জরুরি। যারা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ নিচ্ছে, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগটাকে উইথড্র করে তারপরে নিতে হবে। কারণ ইমিউনোসাপ্রেশনের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাডিনোভাইরাস দেওয়া হচ্ছে, অ্যাডিনোভাইরাস যেহেতু লাইভ ভাইরাস, এটা কিভাবে কাজ করবে এবং আসলে ভ্যাকসিন কি কাজ করবে কিনা, তাদের ক্ষেত্রে ডেটা না থাকাতে বলা হয় যে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ যারা নিচ্ছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য যারা ওষুধ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে একটা নির্দিষ্ট নিয়মে এই ভ্যাকসিনটা নিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর এরই সাথে শেষ হলো আমাদের এই টপিক। এতক্ষণ ধরে আমাদের সাথে আপনার শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। স্পেশালি আমার নিজেকে আজকে খুব লাকি মনে হচ্ছে। স্যার, আপনাকে অনেকদিন ধরে আমি ফলো করি আপনার ফেসবুক পেজ, আর সেই সাথে থ্যাঙ্কস ল্যান্সেটকে যে ওনাদের উসিলায় আজকে আপনার সাথে আমি কথা বলতে পারছি, আজকের এই লাইভ সেশনটা করতে পারলাম। অলসো থ্যাঙ্কস টু রেনাটা লিমিটেড, থ্যাঙ্কস টু অল। আচ্ছা, একটা প্রশ্ন এখানে রয়েছে, এখানে আমি দেখছি যে সঞ্জিদা মাটি করেছে যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনে প্রেগন্যান্সিতে কি করা যায়। এখন কথা হচ্ছে যে অনেক সমস্যা হয়ে গেছে, যেহেতু ব্লাড ক্লট রিলেটেড একটা সমস্যা আছে। আগে বলা হতো যে প্রেগন্যান্সির ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু এখন যেহেতু প্রেগন্যান্সি ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ব্লাড ক্লটিং, এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে যে আপনি হাই রিস্ক গ্রুপের ভিতর পড়ছেন কিনা, আপনি হেলথ ওয়ার্কার কিনা, আপনি এক্সপোজড হচ্ছেন কিনা করোনা ভাইরাসে বেশি,
এই যে যেটাকে বলা হয় রিস্ক এবং বেনিফিট অ্যাসেসমেন্ট করে আপনার ভ্যাকসিন নিতে হবে। এখন আর স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না, রিকমেন্ডেশন করা যায় না যে আপনি অক্সফোর্ড ভ্যাকসিন নেন। প্লাস আপনার বয়স যদি 30 হয় অথবা 40-এর কম হয়, সেক্ষেত্রেও আপনাকে আরেকটু রিস্ক বেনিফিট অ্যানালাইসিস করতে হবে যে আপনার অক্সফোর্ড ভ্যাকসিন আপনি নিবেন কি নিবেন না। সো এখনকার অ্যান্সার আমার কথা হচ্ছে, আগে আমি যদিও বলতাম যে যে কোনো ভ্যাকসিন নিতে পারবে, কিন্তু এখন পার্টিকুলারলি অক্সফোর্ড ভ্যাকসিন, এটা কিন্তু অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে প্রয়োজন না, শুধুমাত্র অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার প্রিকশন এখন জরুরি। কারণ যে কোনো প্রিডিসপোজিং কন্ডিশন যেটা ব্লাড ক্লটের সাথে জড়িত, যেমন প্রেগন্যান্সি ইটসেলফ ইজ এ প্রিডিসপোজিং কন্ডিশন ফর ব্লাড ক্লটিং। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে, পরামর্শ করে, সকল রিস্ক ফ্যাক্টর এবং অন্যান্য ব্যাপারগুলো অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কতদূর বেনিফিটেড হবেন ভ্যাকসিনটা নিলে এবং না নিলে কতটুকু ক্ষতি হতে পারেন, একে বলা হয় রিস্ক বেনিফিট অ্যানালাইসিস। এটা করে আপনি ভ্যাকসিন এর জন্য ডিসিশন নেবেন। এখন আর আগের মতো সেই কথা নাই। যদিও ট্রায়ালের সময় কিন্তু দেখা গেছে যে প্রেগন্যান্সির সময় ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু যেহেতু নতুন নতুন ডেটা আসছে এখন, সেহেতু আমি বাস্তবিক পক্ষে এখন আর ডাইরেক্ট ওইরকম বলি না যে আপনি প্রেগন্যান্ট, নো প্রবলেম, ভ্যাকসিন নিন, এখন আর এটা বলি না। তবে অল্টারনেটিভ ভ্যাকসিনের কথা আপনি ভাবতে পারেন, যেমন ফাইজারের ভ্যাকসিন আসছে, চাইনিজ ভ্যাকসিন আসছে, এগুলোর কথা আপনি ভাবতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকের লাইভ সেশন এখানেই শেষ হচ্ছে। সকলকে আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ।